সবাইকে নমস্কার। আজকে ন্যাশনাল লাইব্রেরিতে যে নরেন্দ্র দামোদর দাস মোদী নির্বাচিত বক্তৃতার যে বই, সেটা সেই উন্মোচন উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছে যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, বিহার রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী মঙ্গল পাণ্ডেজি। আমাদের মাঝে উপস্থিত আছেন পদ্মশ্রী শ্রী পূর্ণদাস বাউল, রিনাউন বাউল সম্রাট। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে ওনার সাথে আমি বসতে পেরেছি। প্রায় ওনাকে টিভি স্ক্রিনেই দেখি, আদারওয়াইজ এটা আমার কাছে একটা বাড়তি পাওনা আমি বলবো। আপনাকে আমার প্রণাম। এখানে উপস্থিত আছে আমাদের পদ্মশ্রী শ্রীমতী প্রীতিকণা গোস্বামী এবং সূচি আর্টিস্টে, ওনাকেও আমার প্রণাম। উপস্থিত ডক্টর সৌরভ প্রসাদ ঘোষ, ডাইরেক্টর মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, কলকাতা। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, ওনাকে ওনার নির্বাচনের সময় আমি এখানে এসেছিলাম, অনেক আগের থেকে চিনি, মাঝে মাঝে প্রায়শই ওনার সাথে টেলিফোনে আমার কথাবার্তা হয়। চেয়ারম্যান, অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, চেয়ারম্যান অ্যান্ড ট্রাস্টি মেম্বার ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের। এখানে উপস্থিত আছেন শ্রী রথীন্দ্র বোস, যিনি এটা সংকলন করলেন মোদিজির যে নির্বাচিত বক্তৃতাগুলো, এবং ভারতীয় জনতা পার্টির যে স্টেট ইউনিটের উনি সম্মানিত ভাইস প্রেসিডেন্ট। এবং শ্রী রথীন্দ্র বোস আমার সাথে, আমি যখন মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ ছিলাম ত্রিপুরার থেকে, উনিও তখন ওয়েস্ট বেঙ্গল থেকে মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ ছিলেন। দিল্লিতে আমরা একসাথে বসেছিলাম। তো আমি ওনাকেও অনেক আগের থেকে আমি চিনি এবং খুব ভালো লাগলো যে এই ধরনের একটা উনি চেষ্টা করেছেন এবং সেটা সমর্থ হয়েছে সেটা করার। ডক্টর ইন্দ্রাণী খান, কনভেনার প্রেসিডেন্ট BJYM, শ্রী অজয় প্রতাপ সিং, ডাইরেক্টর জেনারেল ন্যাশনাল লাইব্রেরি, এবং আমাদের শ্রদ্ধেয় গভর্নর, আমাদের প্রাক্তন গভর্নর ত্রিপুরা রাজ্যের এবং মেঘালয়ের। মাঝে মাঝে যেতাম ওনার সাথে দেখা করতে পারতাম না, টাইম দিত না। আই ওয়াজ সাধারণ মানুষ দ্যাট টাইম। তো যাই হোক, তথাগত রায় মহোদয়কে ওইখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এবং এই ধরনের কার্যক্রমে যে উনি উপস্থিত হয়েছেন, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। আমি ওনাকে ধন্যবাদ দেব। আজকে আমরা স্টেজে বসে আছি, স্যার নিচে বসে আছেন, এটা কিন্তু এরকমই হয় আমাদের, তো এই ধরনের কোনো সমস্যা নেই। আরেকটা আমার কাছে খুব বাড়তি পাওনা, আমাদের সবার প্রিয় দিলীপ ঘোষ, ফরমার MP, প্রেসিডেন্ট ছিলেন ভারতীয় জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গলের। উনি আমার বাড়িতেও গিয়েছিলেন, তো অনেকক্ষণ 2 ঘন্টা বসে অনেকক্ষণ গপ্প হয়েছে আগরতলায়, এবং সবসময় ওনাকে আমরা পেয়েছি। এবং বাকি অনেকের নাম যদি আমি বলি তাহলে 2-4টে কথা, যেটা আমি, আমার ফ্লাইট অলরেডি রেডি, কাজে আমার যেতে হবে, তাহলে শেষ হবে না। এখানে এমিনেন্ট পার্সোনালিটিস এবং ইলেক্টেড যারা রিপ্রেজেন্টেটিভরা আছেন এবং ডিস্টিংগুইশড গেস্ট, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকের এই ধরনের যে একটা মহতী অনুষ্ঠান আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে গাঙ্গুলি সাহেব বলছেন আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী, কথাটার মধ্যে কিরকম যেন একটু লাগলো। আমাদের উনি কাদের? কাজেই এর থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যায়। আমি নির্বাচনের সময় যখন এসেছিলাম, বিভিন্ন জায়গায় গেছি, সেখানেও বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাকে বক্তব্য রাখতে হয়েছে, আমার কাছে মনে হলো যে সবাই একটা ফিল করলো যে আমরা তো মুখ্যমন্ত্রী অনেক দেখেছি, কিন্তু এরকম মুখ্যমন্ত্রী, এরকম ডাউন টু আর্থ মুখ্যমন্ত্রী আমাদের মনে করছে, এরকম একটা ফিলিংস কিন্তু অনেকের মধ্যে আমি দেখেছি যখন ভাষণ দিতে গেলাম। যদিও রেজাল্টটা সেরকম আমরা পাইনি, এবং তার কারণ আমরা সবাই জানি, কি কারণ সবাই আমরা জানি। এবং আগামী দিন কি কি করতে হবে, কি কলা কৌশল করতে হবে, যার নামে বই আজকে এখানে সংকলন হয়েছে, উনি সব ঠিক করে রেখেছেন। আমি নিশ্চিত যে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে পরিবর্তন আসবে। আমাদের ত্রিপুরাতে
মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তারপর থেকে উনি বারবার যেটা বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না। আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটলজি উনি বলেছেন লুক ইস্ট পলিসি। সেখান থেকে লুক ইস্ট পলিসির পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বললেন যে না, এবার অ্যাক্ট ইস্ট পলিসি, যেরকম কথা সেরকম কাজ। আমার এখানে বহু লোক এখন যায়, 10 বছর আগে যারা ত্রিপুরাকে দেখেছে, আগরতলাকে যারা দেখেছে, ওরা এখন গিয়ে বলে আরে আগরতলা এরকম চেঞ্জ হয়ে গেছে, ত্রিপুরা এত চেঞ্জ হয়ে গেছে, ভাবা যায় না, আমরা তো ভাবতেই পারি না। আমি মাননীয় প্রাক্তন রাজ্যপাল মহোদয়কে বলবো, উনি তো খুব ওখানকার সব জিনিস জানে। মেইন যে তার কারণ সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এমন সব কাজ করেছেন উনি, যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে ত্রিপুরাতে ট্রেন ছিল না আগে। আমরা কলকাতা আসতাম বা গুয়াহাটি হয়ে যেতাম পড়াশোনার সুবাদে, বাইরে যেতে হতো, কোনোদিন ভাবিনি একটা ধর্মনগরের কাছে একটা সেই মিটার গেজের একটা ট্রেন চলতো, সেটাকে আমরা দেখে ধন্য ধন্য মানে বলতাম এবং নিজেকে মনে করতাম। সেই জায়গায় আজকে ব্রড গেজ শুধু আগরতলা না, সেটা চলে গেছে একদম শেষ প্রান্তে আপনার সাব্রুম পর্যন্ত। মানে প্রায় 20টা থেকে 22টা আপনার সেই এক্সপ্রেস ট্রেন, রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সব এখন আগরতলা থেকে যায়, সেটা কোনোদিন ভাবা যায় না। আমি কিছুদিন আগে, আমি ট্রেনে বেশি চলাচল করি ত্রিপুরাতে, আর আমি বাই রোডেও যাই। এবারের যে ইলেকশন গেল, প্রায় 8000 কিলোমিটার আমাদের আমাদের ওখানে সিট আছে, এমপি সিট, তার জন্য আমার দৌড়তে হয়েছে প্রায় 10,000 কিলোমিটার। 8000 কিলোমিটার আমি বাই রোডে গেছি আর 2000 কিলোমিটার বাই ট্রেনে। মানে এত সুবিধা হয়ে গেছে যে রাস্তা এত, ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, ভাবা যায় কোনোদিন। এবং সেখানে আজকে ইন্টারনেট এত স্ট্রং ইন্টারনেট আমাদের, যে মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরার ইন্টারনেট কিন্তু অনেক বেশি, অনেক বেস্ট বলা যায়, 3টি 3rd পজিশনে আছে। তো আমাদের ছেলে মেয়েরা তার ব্যবহার করছে, আমরাও ব্যবহার করছি। ত্রিপুরাতে এখন একমাত্র ত্রিপুরা স্টেট যেখানে আপনার ক্যাবিনেট থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস শুরু হয়ে গেছে, একমাত্র ত্রিপুরা। অন্যান্য জায়গায় অনলি সাব ডিভিশন অব্দি গেছে, আমরা সেটা করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে, এবং সেটা এই ধরনের ইন্টারনেট আছে বলে সেটা সম্ভব হয়েছে। আমাদের এখানে এয়ারপোর্ট, ত্রিপুরাতে এখানে তো অনেকে গেছেন আপনারা, এর মধ্যে যারা যাননি আমি বলবো ত্রিপুরাতে একবার আসুন। Our airport supposed to be the best airport in northeastern region, আমি এতটুকু বলতে পারি, এবং it has become possible because of যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অ্যাক্ট ইস্ট পলিসি। শান্তি সম্প্রতি যদি না থাকে কোনোদিন কোনো জায়গায় ডেভেলপমেন্ট হবে না। এই যে এতগুলো ভাষণের উনি সংকলন করলেন, সেগুলোর মধ্যে সবকটার বিষয় যদি আমরা আরো অন্তর্নিহিত বিষয়গুলো যদি আমরা দেখি, আমি এখানে বসে বসে ভাবছিলাম, কিছুদিন আগেও ত্রিপুরাতে বই মেলার উদ্বোধন করছিলাম, সেখানেও আমি বলেছি আজকাল ছেলেরা কিন্তু বই টই পড়ে না, সব তো ওই মোবাইল দেখে দেখে পড়াশোনা করে। বা আমরাও এখন বহু জায়গায় যখন যাই সেখানে কিন্তু ওই বুকে নিয়ে যাই বা ফুল নিয়ে যাই। তা আমি বললাম এটার পরিবর্তে বই, বরং আগে আমাদের সময়ে বই দিত, বই দিয়ে দিয়ে কিন্তু আমাদের প্রেজেন্টেশন দিত, নাম লিখে, এখনো আছে, আমাদের বিয়ের সময় দিয়েছে। এগুলো কেন না আমরা শুরু করি, তাহলে যারা লেখক তারাও দাম পাবে, তারাও ইন্সপায়ার্ড হবে, তারাও লিখতে পারবে। আমি আশা করি রথীন্দার যে বইটা, সেইভাবে যদি আমরা প্রতি জায়গায় আমরা ডোনেট করি বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিন ইত্যাদিতে, তাহলে এটা কিন্তু প্রচার প্রসার নিশ্চয়ই হবে, তবেই গিয়ে এটা সার্থকতা আসবে। আজকে আমরা আসলাম সবাই মিলে, এখানে এসে আমরা উন্মোচন করলাম, আর এটার যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীজি বাংলায় কি বলতে চেয়েছেন সেটা যদি আমরা গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের মধ্যে যদি আমরা না পৌঁছাতে পারি, তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। এটা আমার একটা বিষয় আমার রইল। এবং এটা কিন্তু ইন জেনারেল সব বয়সের ছেলে মেয়ে, স্টুডেন্ট, গরিব মানুষ, মেহনতি মানুষ, সব মানুষের কাছেই কিন্তু আমি আশা করি যে এই বইটা যেহেতু বাংলাতে সংকলন করা হয়েছে, মানুষের কাছে পৌঁছানো আমার দায়িত্ব। আমি আজকে এখানে দেখলাম এত লোক এসে, মানে
আর বিদগ্ধ ব্যক্তিরা এখানে এসছেন, সারা কলকাতা না সারা ওয়েস্ট বেঙ্গলের মনে হচ্ছে মিনি ওয়েস্ট বেঙ্গল এখানে আজকে সবাই এখানে উপস্থিত, এবং আমার এই হলটা মনে হচ্ছে খুব ছোট ছোট লাগছে আমার কাছে। এবং আগামী দিনে আমরা বসে আছি কবে বড় হল ঘরে নেতাজি যে স্টেডিয়াম আছে সেখানে আমরা নিশ্চয়ই আমরা আসবো, সেখানে আমরা করব এবং এটা হবেই। এর মধ্যে আর মানে আমরা ত্রিপুরাতে যদি আমরা করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না, নিশ্চয়ই আপনাদের করতে হবে। এবং এই বই পড়ে যে ইন্সপিরেশন আপনারা পাবেন, এখানে আমি যা শুনলাম যা দেখলাম বইটা আরো পুরোপুরি নিশ্চয়ই আমি পড়ব। যে 2013 থেকে 2023 পর্যন্ত উনি যেসব বক্তৃতা দিয়েছেন বেছে বেছে সবকিছু করেননি, কিছু কিছু জায়গায় নিয়ে উনি সেটা সংকলন করেছেন। উনাকে আমি ধন্যবাদ দেব, এত সুন্দর একটা চিন্তা ভাবনা। এবং আমি উনাকে আরেকটা, আমাদের বিহারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন একটা বই, উনাকে আমি বলবো আমার মনে হয় পৃথিবীর কোথাও মন কি বাত অনুষ্ঠান কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রাষ্ট্র যিনি হেড করেন কিনা আমার জানা নেই। উনি জানেন আমরা যখন যারা জনপ্রতিনিধি, আমরা কিন্তু যখন জনপ্রতিনিধি হয়ে যায় তখন মানুষ থেকে কিন্তু আমরা অনেকটা দূরে চলে আসি। এর জন্য এই প্রধানমন্ত্রী যে এটা জানতেন, এই কারণেই কিন্তু মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটা মানুষের সাথে ওনার যে সংযোগ সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রের নায়ক কেউ করে না। এখানে এই যে মন কি বাত অনুষ্ঠানের যে উনি যে কথাগুলো রেখেছেন উনাকে আমি বলবো তারও যদি আপনি একটা সংকলন করেন তাহলে মানুষের জন্য অনেক কাজ আসবে। এবং এর মধ্যে নন পলিটিক্যাল অনেক সুন্দর সুন্দর কথা আমরা সবাই বসে থাকি, এবং সেটা হলে এটা মানে আমি বলবো যে সোশিয়ালি আমরা অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো, এবং তার একটা মিউজিক আমি যেটা ফিল করি সেই মিউজিকটা আমরা দেখতে পাবো। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 আগে এখানে ভীষণ আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন। 2014 আগে আপনারা মাঝে মাঝে একটু মনে করার চেষ্টা করুন, অন্যদেরকেও মনে করানোর চেষ্টা করাবেন যে 2014 আগে এরকম মনে হচ্ছিল এই দেশটা থাকবে কি থাকবে না, এরকম একটা অবস্থা হয়েছিল। যে 2014-তে যখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তারপর দেখা গেল যে কি ছিল আমাদের ভারতবর্ষ আর এখন কোন জায়গায় গেছে ভাবা যায় না কোনোদিন। তো সেটা কিন্তু সবাইকে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, কারণ আমাদের ব্রেনে কিন্তু সবকিছু থাকে না, বারবার একই জিনিস পাঠ করাতে হবে, বলতে হবে রোজ গীতার মতো রোজ রোজ বসে বসে পাঠ করানো উচিত আমাদের। তো আমার মনে হয় যে এগুলো আমাদের খুব দরকার, ডেইলি এই বিষয়ে কথা বলা। এবং সেটা চা স্টলে বসুন, বাঙালিরা তো চা স্টলে কিন্তু সবচেয়ে বেশি রাজনীতি হয়, কোথাও বসলেই আমরা কিন্তু সব জায়গায় বসি। সেখানে এই মোদিজি কি বলতে চাইছেন, আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারার যে কথাগুলো ডক্টর পণ্ডিত দীনদয়ালজি কি বলছেন, এইসব বিষয়ে যেন কথাবার্তা হয়, তাহলে আমাদের পলিটিক্যালিও আমরা অনেক বেশি স্ট্রং হব এবং মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছে দেব। ওই এরকম করেছে, সে এটা করেছে, ওইটা করেছে, এখানে এইরকম না, এইসব করতে করতে কিন্তু আমাদের সমস্যা। কাজেই আমার মনে হয় আজকে এখানে আমি যে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি যে আপনাদের এত মানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমি কথা বলতে আমি চেষ্টা করছি এবং সেই সুযোগটা আমাকে দিলেন। আমাদের ত্রিপুরাতে এখন অবধি আপনারা শুনে খুব খুশি হবেন যে ত্রিপুরাতে আমাদের পার ক্যাপিটা ইনকাম 2023-24 এখন 1,98,379 হয়েছে, এবং এটা কিন্তু আগে ছিল 1 লক্ষের নিচে। সেই জায়গায় আমরা কিন্তু পার ক্যাপিটা ইনকাম আমরা সেভাবে ডেভেলপ করেছি। CAGR অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটাকে বলে 12.93% ত্রিপুরাতে হয়েছে। আমরা একদিকে ডেভেলপমেন্ট করছি, সমস্ত আপনার ইনভেস্টার্সরা আসছে এখানে, কারণ ত্রিপুরাতে সবাই চায় যে কোনো কোথাও ইনভেস্ট আমি যদি করি সেখানকার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে NCBR এর যে এখন রিপোর্ট আছে তার মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3য় স্থানে আছে। মানে আগে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে চলে এসছে। মানুষ আসছে ত্রিপুরাতে এখন শান্তির জায়গা যেটাকে বলে, সেইভাবে আমরা কাজ করছি। GSDPর কথা যদি বলি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 2013-14-তে 25.59 করোড় ছিল, 2023-24-এ 82.82 করোড় হয়েছে। প্রধানমন্ত্রীজি বলছেন সেলফ রিলায়েন্স হওয়া খুব দরকার, সেলফ রিলায়েন্স ছাড়া কিচ্ছু হবে না। SHG গ্রুপ ত্রিপুরাতে মাত্র 2018-র আগে মাত্র ছিল আপনার 4,000 থেকে 4,500। আমাদের এখানে এখন 56,000
আমাদের মহিলা এসএইচজি গ্রুপ হয়েছে এবং তাদের প্রায় 4.5 লোক 4.5 মহিলা তাদের সাথে যুক্ত হয়েছে। রিভলভিং ফান্ড দিচ্ছি আমরা, ব্যাংকের থেকে লোন দিচ্ছি। তো একটা আর্থ সামাজিক যে উন্নয়ন যাকে বলে, যেটা একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর কথা বলি, ত্রিপুরাতে কিন্তু সেটা আমরা করতে সক্ষম হয়েছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব এবং আরও ধন্যবাদ দেব আমি আমাদের যিনি সংকলক রথীন্দ্র বোস মহোদয়কে। আমাকে বারবার বলছেন এখানে আসার জন্য, দিল্লির থেকেও ওনারা অ্যাপ্রোচ করেছেন যে আপনাকে কিন্তু আসতেই হবে। আমি বললাম আমার কালকেও একটা প্রোগ্রাম আছে 23শে জানুয়ারি, আপনি জানেন সকালবেলায় প্রোগ্রাম, আমি এখন গিয়ে লাস্ট ফ্লাইটে আমার যেতে হবে। তো আমি গাঙ্গুলি দাকেও আমি ধন্যবাদ দেব, রথীন্দাকে ধন্যবাদ দেব যে আমাকে আপনারা বলার জন্য। প্রচুর কথা আছে এখানে, বহু কিছু বলা। এখানে নর্থ ইস্টের মধ্যে দেখুন, আগে আমরা কি দেখতাম, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার আগে খালি ওখানে টেররিস্ট কোথাও যদি আমরা আগরতলা থেকে যদি ধর্মনগরও যেতাম, এসকর্ট ছাড়া আমরা যেতে পারতাম না। এখান থেকে যদি আমরা মানে যে কোনো জায়গায় যেতাম, এসকর্টের জন্য বসে থাকতো 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা এরকম লাগতো। আজকে এখানে যদি আগরতলা থেকে ন্যাশনাল হাইওয়ে, এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে আছে, যদি আমরা শুধু নর্থের যে যাই 2.5 ঘন্টার মধ্যে আমরা এখন পৌঁছতে পারি, এরকম সুন্দর হয়ে গেছে। আরও 4টা নতুন আমাদের ন্যাশনাল হাইওয়ের জন্য ইন প্রিন্সিপাল সেটাকেও মঞ্জুরি দিয়েছে এবং আশা করি ত্রিপুরার মানুষ, কমিউনিকেশন যদি না থাকে, প্রপার কমিউনিকেশন যদি না হয়, শান্তি শৃঙ্খলা যদি প্রপার না হয়, এবং ওখানে আপনার যারা ইনভেস্ট করতে আসবে, ইনভেস্টিং যারা ইনভেস্ট করতে আসছে তাদের যদি পলিসি আমরা না করি তাহলে মানুষ আসবে না। বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন পলিসি করেছি, ইনসেন্টিভ দিচ্ছি। তো মানুষ একটা, আমি বারবার বলছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। ওয়েস্ট বেঙ্গল কোনোদিন যেটা বললো যে এক ওয়েস্ট বেঙ্গল, শ্রেষ্ঠ ওয়েস্ট বেঙ্গল যেদিন হবে, এখন তো নেই, আগামী দিন যদি হয় তাহলে সারা ভারতবর্ষে আমাদের টার্গেট আছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, তবেই সম্ভব হবে। বন্ধুগণ, আজকে ত্রিপুরাতে এই টেররিস্টের কথা আমি যখন বলছি, এখানে আমাদের প্রাক্তন রাজ্যপাল মহোদয় এখানে আছেন, কি অবস্থা ছিল তখন, আর আজকে এখানে প্রায় 13টার মতো অ্যাকর্ড হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজির কারণে। আমি নিজেও ছিলাম 2-3টে অ্যাকর্ডের মধ্যে। এবং ত্রিপুরাতে লাস্ট যে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে আমাদের যে অ্যাকর্ড হয়েছে, তাতে করে আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাস মুক্ত ত্রিপুরা। এখন আমরা দাবি করতে পারি এবং মানুষ শান্তিতে আছে এখানে। অনেক সময় চেষ্টা করে এদিক সেদিক করে দাঙ্গা লাগাবার ইত্যাদি। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 3টা জায়গায় এরকম ঘটনা ঘটেছিল। আমি সাথে সাথে 3 দিনের মধ্যে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি, নিজে আমি সেখানে গেছি 3-4 জায়গায়, 3-3টে জায়গার মধ্যে আমি ইমিডিয়েটলি, এটাকে আমি লম্বা করতে দেইনি, পুলিশ পাঠিয়েছি, নিজে গেছি, কি প্রবলেম সেই করে ইচ্ছে থাকলে অনেক সময় আগের মানে এই যে উনি যে সংকলন করেছেন প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলো, এর মধ্যে দেখবেন কিছু জিনিস আছে যে আগের যে সরকার, রাজনীতি বলতে আমরা যেটা বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী যে এসে রাজনীতির ভাষা কিন্তু পাল্টিয়ে দিয়েছে। যে ভাষা নেই আর আগের মতো আমরা যেরকম রাজনীতিবিদ সম্পর্কে আমরা জানতাম সেরকম এখন নেই, সেটা উনি পাল্টিয়ে দিয়েছেন। এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি এতটুকু বলতে পারি যে ত্রিপুরার যে এখন উন্নয়ন একদম, মানে আমি এখানে এসছি ঠিকই, কিন্তু এরকম মনে হচ্ছে না যে আমি আরেকটা স্টেটে আমি এসছি। আমার মনে হচ্ছে যে আমি বাঙালি স্টেট, আমি নিজে বাঙালি, নিজেকে মানে একদম আপন ফিল করি আমি। কিন্তু বিগত কয়েকদিন ধরে এমন একটা ডিভিশন হয়েছে যে ত্রিপুরা যেহেতু একটা অন্য পার্টির সরকার আর এখানে আরেকটা পার্টির সরকার, একটা ডিভিশন কিন্তু এনে দিয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমাদের সবসময় আত্মীয় স্বজন এখানেই থাকে এবং আমাদের এখানকারও আত্মীয় স্বজন যারা আগরতলায় ত্রিপুরাতে থাকে, তো এই যে মেলবন্ধন সেটা কিন্তু একটু নষ্ট হয়েছে এই বিগত কয়েক বছর ধরে। সেটাকে আমাদের উচিত যে আমরা সেটাকে আবার রিস্টোর করা। আমি আর বেশি কিছু বলছি না। আজকে এই যে বইটা নরেন্দ্র দামোদর দাস মোদী নির্বাচিতর যে বই, 368 পাতার,
আমি বলবো যে এই বইটি আগামী দিনের প্রজন্মের কাছে একটা মাইলস্টোন হয়ে থাকবে, এবং আমি যেটা বললাম আমরা কিন্তু সেটা নিয়ে নিয়ে সব মানুষের কাছে আমাদের পৌঁছানো দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যে বিজ্ঞান প্রযুক্তি, শিল্প, ডিজিটালাইজেশন, প্রতিরক্ষা, বিদেশ নীতি থেকে শুরু করে যেখানে ডেভেলপমেন্টের বিষয় সব কিছু কিন্তু উনি এই যে উনার ভাষণের মধ্যে সেগুলো উনি বক্তব্য রেখেছেন, বক্তৃতার মাধ্যমে আমাদের একটা অ্যাড্রেস করেছেন, সাধারণ মানুষের জন্য সেটা বলেছেন। এই বইটির যিনি সংকলক রতীন্দ্রদা, উনি কিন্তু প্রাক কথনে বলেছেন মোদিজির বক্তৃতাগুলো শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং তা আমাদের দেশের ভবিষ্যতের পথ নির্দেশক। মানে সত্যি আমার খুব ভালো লাগে যে উনি সেটা ফিল করেছেন। এবং আজকে ভারতকে যেভাবে একটা জায়গা আমরা G20 সময় আমরা দেখেছি, বড় বড় শক্তিধর নেতা, বড় বড় কান্ট্রি তারা এসছে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দেখে মিস্টার বস করে কেউ পায়ে ধরে নমস্কার করে, সেটাও আমরা দেখেছি। তো এইরকম একটা জায়গার মধ্যে আমরা এখন চলে গেছি। আমরা এখন যোগাযোগ ব্যবস্থা, কৃষি, সেচ, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়ে কিন্তু আমাদের উন্নয়ন হয়েছে। এবং আমি আশা করি যে এই বইটার যে সংকলন হয়েছে বাংলাতে বিশেষ করে আপনারা সবাই পড়বেন, ঘরের ভিতর নিয়ে সেটাকে সাজিয়ে রাখবেন না প্লিজ, আপনারা নিজেরাও পড়বেন, অন্যদেরকেও পড়বেন। আমি যখন জাস্ট আসি তখন আমি বইটা পেয়েছি, এর মধ্যে কিছু পাতাটা আমি উল্টিয়ে নিয়েছি, এবং বইয়ের গন্ধের যে পাতা সেটা কিন্তু একটা অন্যরকম। আমরা যদি কম্পিউটার স্ক্রিনে দেখি আর যদি এমনিতে আমরা মোবাইলে দেখি, তার সেই ফিলিংসটা কোনো দিন আসবে না। আমাদের মনে আছে, আমি এখানেও 70 দশকের শেষের দিকে এবং 80 দশকের প্রথম দিকে নিয়মিত আমি ন্যাশনাল লাইব্রেরির একজন পাঠক ছিলাম, আমি প্রায়শই আসতাম এখানে, খুব ভালো লাগতো। তা উৎপল দত্ত থেকে আরম্ভ করবে বহু লোককে আমি দেখেছি পড়াশোনা করতে ওই সময়। মানে এটা একটা পীঠস্থান বলা যায়। আমি এর জন্য বলবো যে এইখানে আমি এর আগের বারও আমি এসেছি এই সেম হলে, এবং সেখানেও আমার খুব ভালো লেগেছে। আজকে আপনাদের এই ধরনের জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে আমি আসতে পেরে আমি যে কিছু বলতে পেরেছি, এটা আমার কাছে কিন্তু একটা বাড়তি পাওনা রাত থাকবে, এবং আগামী দিন আরো বেশি আমি ইন্সপায়ার্ড হব কোথাও গিয়ে আপনাদের হয়ে বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবে বলার জন্য আমি আগামী দিন মানুষের কাছে বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।